আসসালামু আলাইকুম। 2025-এ যারা এইচএসসি পরীক্ষার্থী, বিশেষ করে মানবিকে এবং যারা সমাজকর্ম নিয়েছো, তাদের সিলেবাস নিয়ে কিছুটা জটিলতা ছিল। যে আমাদের সিলেবাসটা আসলে 2023-এ যে শর্ট সিলেবাস ছিল ওটাই থাকবে নাকি একটু পরিবর্তন হবে। তোমরা অলরেডি জানো, তারপরেও একবার নতুন করে ক্লারিফিকেশনের জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে সমাজকর্ম প্রথম পত্র, এই প্রথম পত্রের সিলেবাসটা আসলে কি হবে। দেখো, আমরা যদি দেখি তাহলে 2025-এ তোমাদের যে সমাজকর্মের প্রথম পত্রের সিলেবাসটা, এটা আসলে খুবই শর্ট, মানে 2023-এর মতোই অলমোস্ট বলা যায়। তো এই শর্ট সিলেবাসে দেখো কি আছে। প্রথম অধ্যায়টা থাকবে ডেফিনেটলি, এই অধ্যায় ছাড়া আসলে সমাজকর্ম হবেই না, যেহেতু সমাজকর্মের থিওরিটা এখানে। সুতরাং প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, তারপর চতুর্থ, পঞ্চম অধ্যায় নেই, এরপরে ষষ্ঠ। ষষ্ঠের পরে আর কোনো অধ্যায় নেই। দেখেছো, এটা হলো শর্ট সিলেবাস। মানে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় সমাজকর্মের প্রকৃতি পরিধি, দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের পেশা থেকে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শিল্প ও বিপ্লব, এবং তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা, চতুর্থ অধ্যায় সমাজকর্মের সম্পর্কিত যে বিভিন্ন প্রত্যয় আছে সেই প্রত্যয়গুলো, এবং পঞ্চম অধ্যায় তোমাদের নেই, ষষ্ঠ অধ্যায়ে সমাজকর্মের পদ্ধতি, বিশেষ করে মৌলিক এবং সহায়ক পদ্ধতি। আর মৌলিক এবং সহায়ক পদ্ধতি যেহেতু অনেক বড়, এই জন্য এই সিলেবাসটা একটু বড়, মানে এই অধ্যায়টা একটু তিন ভাগে ভাগ করা হয়েছে মূলত। বলা চলে যে তিনটা অধ্যায়কে কম্বাইন করে একটা অধ্যায়, 6.1, 6.2 এবং 6.3। এই কয়েকটা অধ্যায় থেকে তোমাদের মূলত 11টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং বাকি 30টা আসবে এমসিকিউ। এখন এই সিলেবাসটা, এটা তো গেল শর্ট সিলেবাস। এখন এই শর্ট সিলেবাস থেকে তোমাদেরকে আমি শর্ট এর মধ্যে আরো কিছু শর্ট সাজেশন দিচ্ছি। তোমরা যদি একটু মোটামুটি ভাবে পড়ো তাহলে বলা যায় যে সমাজকর্মে এ প্লাস আনাটা খুব খুব ইজি, খুবই সম্ভব। প্রথমত সমাজকর্ম কিন্তু আলাদাভাবে, মানে তুমি সাবজেক্ট হিসেবে পড়লেও এটা মূলত একটা কোর কোর্স, বা এটা একটা ট্রেনিং। হ্যাঁ, সমাজকর্ম, তোমরা যদি সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা এই পাঠটুকু পড়ো, এই যে এই জায়গাটাতে, তাহলে তোমরা দেখতে পারবে যে সমাজকর্ম শিক্ষাটাই মূলত যতগুলো ধাপ আছে তার মধ্যে প্রথম যে ধাপ, সেটার মধ্যেই তোমরা আছো। যে সমাজকর্ম 2 বছরের যে অনার্স মাস্টার্স এর আগে যে 2 বছরের যে কোর্সটা করায়, এই 2 বছরের কোর্সটাই মূলত এই তোমরা করছো। তো এখানে পেশাগত জ্ঞান অর্জন করাটা জরুরি, যেহেতু এটা পেশা, সেই জন্য এখানে পেশাগত যে থিওরিটিক্যাল জ্ঞানটা আছে সেই জ্ঞানগুলোই তোমাদের এই 2 বছরে পড়ানো হয়। তো এই প্রথম অধ্যায়ে দেখো সমাজকর্ম কি, সমাজকর্মের ধারণা, সমাজকর্মের প্রকৃতি, পরিধি, এই 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 তিনটা, মানে আরেকটার সাথে যেটা, সেটা হচ্ছে লক্ষ্য। এখানে একটা জিনিস খেয়াল করবে, সমাজকর্মের ধারণার মধ্যে ফ্রিডল্যান্ডের সংজ্ঞা আছে, মোরেলস এর সংজ্ঞা আছে, শেফার এবং NASW এর সংজ্ঞা আছে। তবে আমি যেটা বলবো, এই এই সংজ্ঞাগুলো ছাড়াও তোমরা আরেকটা সংজ্ঞা পড়বা, সেটা হলো স্কিডমোর এবং থ্যাকারে। কারণ স্কিডমোর এবং থ্যাকারের সংজ্ঞাটা সমাজকর্মের সব থেকে উপযুক্ত বা সব থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এই সংজ্ঞাটা পড়বে। এরপরে হচ্ছে সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য, প্রকৃতি এবং পরিধি। এই যে চারটা পার্ট, দেখো কি বলেছি, সমাজকর্মের ধারণা, সমাজকর্মের প্রকৃতি এবং বৈশিষ্ট্য একসাথে, পার্টটা হলো সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য, এবং তারপরে যেটা সেটা হলো পরিধি। এই কয়েকটা থেকে, মানে এরপরে গুরুত্বটাও পড়তে পারো, তবে গুরুত্বটা না পড়লেও যে লিখতে পারবে না ব্যাপারটা এরকম না। পরিধি এবং প্রকৃতি এবং বৈশিষ্ট্য পড়লে অলমোস্ট গুরুত্বটা লিখে ফেলা যায়। তবে শিক্ষার প্রয়োজনীয়তাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, না পড়লেও চলবে। কিন্তু এই যে কয়েকটা পার্ট বললাম, এই কয়েকটা পার্ট থেকে তোমাদের মূলত এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। ওকে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস আসলে আহ, দুইটা করে প্রশ্ন না নিলে কোনোভাবেই 11টা প্রশ্ন করা পসিবল হবে না। আর আরেকটা হচ্ছে পরে তৃতীয় অধ্যায় থেকে, দেখো তৃতীয় অধ্যায় থেকে সেটা হলো এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। তবে সৃজনশীল প্রশ্নের মধ্যে 1601 সালের যে ধারণাটা, এরই সাথে সাথে 1600 না, 1942 সালে যে আইনগুলো আছে, মানে দরিদ্র আইনের মধ্যে এই 1942 সাল এবং 1601 সালের যে ধারণা, এই দুইটা ধারণা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছাড়াও সেটা হলো দাসস বা দান সংগঠন সমিতি এবং NASW যে কনসেপ্টটা, এগুলো একটু অনেকটা গুরুত্বপূর্ণ। এছাড়াও যেখান থেকে প্রশ্ন না আসলেই নয়, বা আসবেই আসবে এরকম একটা পার্ট হলো শিল্প বিপ্লব। বিশেষ করে শিল্প বিপ্লবের মানে আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের যে প্রভাব এটা, এবং সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের যে ভূমিকা, এই পার্টটুকু করতে হবে। মানে শিল্প বিপ্লব থেকে একটা প্রশ্ন আসবে। এরপর আসো তৃতীয় অধ্যায় থেকে পেশার ধারণা এবং পেশা এবং বৃত্তির ধারণা, এই মানে ধারণা যেটাকে বলে, এই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। যদি ধারণাটা ক্লিয়ার রাখো তাহলে যেটা হবে সেটা হলো তোমাদের এখান থেকে যদি সম্পর্ক দেয় তাহলে সম্পর্কটাও খুব ভালোভাবে দেওয়া যাবে, আবার পার্থক্য দিলে সেটাও খুব ভালোভাবে দেওয়া যাবে। এরপরে যেটা, সেটা হচ্ছে সমাজকর্ম পেশার যে মূল্যবোধ বা সমাজকর্ম পেশার যে নীতিমালা। এবং সমাজকর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালা নিয়ে আমার যে কনসেপ্ট, সেটা হলো এটা থেকে সরাসরি প্রশ্ন না আসলেও 6 নম্বর অধ্যায়ে মৌলিক সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম এবং দল সমাজকর্মের যে পার্টটা আছে, ওখানের সাথে কম্বাইন করে আসবে সমাজকর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালা।
ওকে। আর পেশাজীবী সমাজকর্ম, এই সমাজকর্মে কিছুটা ত্রুটি থাকতে পারে বা কিছুটা ভুল এবং কিছুটা সমাধান বা কিছু কার্যকারিতা এই সব কিছু নিয়ে একটু দেখে যেতে পারো। তবে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে, আগে বলেছি, পেশা এবং বৃত্তি, এই পেশা এবং বৃত্তির সম্পর্ক এবং পার্থক্য, এছাড়াও সমাজকর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালা, এটা। তারপরে যেটা সেটা হলো চতুর্থ অধ্যায়। দেখো, প্রথম অধ্যায় থেকে দুটো সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল দুটো আসবে এবং অবশ্যই আসবে, আসবেই আসবে দ্বিতীয় অধ্যায় থেকে। এবং এখান থেকে সাল, স্থান, সংস্থা এই কেন্দ্রিক এমসিকিউ গুলো একটু বেশি আসবে, সুতরাং ওটা একটু বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং তৃতীয় অধ্যায় থেকে পেশা এবং বৃত্তি ছাড়া মূল্যবোধ এবং নীতিমালা, যেটা ষষ্ঠ অধ্যায়ের সাথে কম্বাইন করে পড়বে। তবে চতুর্থ অধ্যায়টা একদমই আলাদা। চতুর্থ অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে, আসবে এবং অবশ্যই আসবে। এবং এছাড়াও মানে এই যে কনসেপ্ট গুলো, যেমন সামাজিক নিরাপত্তা, পরিবর্তন, উন্নয়ন, নিয়ন্ত্রণ, সংস্কার, আন্দোলন, এছাড়াও আহ সৃজনশীল যে প্রশ্ন আসতে পারে সেটা হলো জাকাত। জাকাত থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও যে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি যে জায়গা থেকে, সেটা হলো এই যে সমাজ সংস্কার, আন্দোলন। সেটা সতীদাহ হতে পারে, বিধবা বিবাহ হতে পারে, অথবা নারী শিক্ষা, বেগম রোকেয়া বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের যে অবদান সেটা। তার মানে এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে, আসবে এবং অবশ্যই আসবে। এরপর আসে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে 6.2 এবং 6.3 থেকে যতটা না প্রশ্ন আসবে বা কম্পালসারি বলাই যায় যে হ্যাঁ এখান থেকে এই প্রশ্ন আসবে, তার থেকে একদম 100% অ্যাসিওর করে বলা যায় যে 6.1 থেকে বা ব্যক্তি সমাজকর্ম থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। দেখো, ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে, এই যে ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে কি নীতিমালা, কি মূল্যবোধ বা কি প্রক্রিয়া সমাধান করা হবে, এটা তৃতীয় নম্বর অধ্যায়ের সাথে কম্বাইন করে পড়বে। এবং র্যাপোটা এখান থেকে মূলত ধারণাটা রেখো যে র্যাপোটা কি। আর এখান থেকে একটা সংজ্ঞা রেখো মানে মাথায়, যাতে করে পরীক্ষা আসলে সংজ্ঞা দেওয়া যায়। যেহেতু আলাদাভাবে খুব বেশি মানে ছক আঁকিয়ে বা খুব বেশি চিত্র উপস্থাপন করে মার্ক তোলার এখানে খুব বেশি জায়গা নেই, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হলো বিভিন্ন ব্যক্তি বা বিশেষজ্ঞদের যে বিভিন্ন সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো দিয়ে ভালো একটা মার্ক তুলে নিতে পারো। এছাড়াও 6.2 ব্যক্তি এবং দল সমাজ, সরি, দল এবং সমষ্টি সমাজকর্ম, বিশেষ করো যারা ব্যক্তি সমাজকর্ম পড়ো তাদের জন্য দল এবং সমষ্টি সমাজকর্ম আসলেও কোনো বেশি টাফ কিছু না, একই রকম কনসেপ্ট। তবে আলাদা যেটা সেটা হলো সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠন। সমষ্টি সমাজকর্মের এই দুটো পার্ট, সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠন, এই দুইটা একটু আলাদাভাবে অনুধাবনমূলক যে আইডিয়াটা থাকতে হয় সেটা রেখো। তারপরে যেটা সেটা হলো তারপরের অধ্যায় মানে 6.3 থেকে আসলে অনুধাবনমূলক একটা জ্ঞান রাখতে হবে। সেটা হলো সমাজকর্ম প্রশাসন কি, সমাজকর্মের কার্যক্রম কাকে বলে, সমাজকর্ম গবেষণা কি। আর সমাজকর্ম গবেষণা থেকে আমার পার্সোনাল একটা পরামর্শ, সেটা হলো সমাজকর্ম গবেষণার থেকে মানে গবেষণার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হয় এটাকে জটিল ভাবে নিয়ে হজবরল করে মুখস্থ না করে, দ্বিতীয় অধ্যায়ের একটা অধ্যায় মানে দ্বিতীয় পত্রের একটা অধ্যায় আছে সমাজকর্মের মানে সামাজিক সমস্যা। সেই সামাজিক সমস্যা, এই সমস্যার মধ্যে যে কোনো একটা সমস্যাকে নিয়ে দুটোকে কম্বাইন করে পড়ে নিও। মানে একটা সমস্যা করা হয়ে যাবে, আবার সেই সমস্যাকে সমাধান করার জন্য গবেষণামূলক কি ধাপ অনুসরণ করা উচিত সেই অনুসরণ করাগুলো হয়ে যাবে। মানে একই সাথে দুটো মানে দুটো চ্যাপ্টার এবং দুটো তোমার দুই পত্রের পড়াটা হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল হলো তোমাদের শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশন। মূলত যদি শর্ট করে বলি তাহলে সমাজকর্মের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য, এই তিনটা এবং পরিধি, এখান থেকে দুটো প্রশ্ন আসবে। তারপরে যে মার্ক করেছি যে অংশগুলো, তার মধ্যে শিল্প বিভাগ থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। এছাড়াও তৃতীয় অধ্যায় থেকে পেশা এবং বৃত্তির সম্পর্ক ও পার্থক্য, এখান থেকে একটা প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায় থেকে সাধারণ কনসেপ্ট, এগুলো ছাড়াও জাকাত এবং সামাজিক সংস্কার, এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। এরপরে ষষ্ঠ অধ্যায়ের 1 থেকে ব্যক্তি সমাজকর্ম অবশ্যই একটা প্রশ্ন আসবে, বিশেষ করে মূল্যবোধ এবং নীতিমালার যে জটিল যে ধাপগুলো আছে, কোন একটা উদ্দীপক দিয়ে বলে দিল এখানে আসলে সমাজকর্মে কোন নীতিমালা বা কোন মূল্যবোধটা অনুসরণ করেছে। আর দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এই দুটো থেকে কম্বাইন করে বা দুটো থেকে যে কোনো একটা একটা থেকে প্রশ্ন আসতে পারে বা দুটো আসতে পারে, আসলে প্রশ্ন করার বিশেষ কোনো জায়গা নেই। সমাজকর্ম প্রশাসন, কার্যক্রম এবং গবেষণা, এই তিনটার মধ্যে সমাজকর্ম গবেষণাটা বেশি গুরুত্বপূর্ণ। অন্যগুলোও পড়তে হবে যেহেতু একান্ত মানে খুবই শর্ট একটা সিলেবাস, সুতরাং সবগুলোই পড়া দরকার। তবে সমাজকর্ম গবেষণাটাকে বেশি গুরুত্ব দিতে হবে। খুব ভালোভাবে যদি মানে বুঝতে পারো বা পড়তে পারো তাহলে আসলে সিলেবাস খুবই শর্ট এবং খুবই মানে খুব কম সময়ের মধ্যে A+ পাওয়ার মতো একটা সাবজেক্ট বা A+ পাওয়ার মতো একটা টপিক বলা চলতে পারে। যাই হোক, অনেকটা সময় আছে এখনো আমরা প্রিপারেশন নেওয়ার মতো। চেষ্টা করো ভালো একটা প্রিপারেশন নাও যাতে করে ভালো একটা পরীক্ষা দেওয়া যায়। এবং আমি পরপর কিছু ক্লাস আপলোড করার চেষ্টা করবো যদি সম্ভব হয়, তাহলে
পড়াশোনা করিও বা দেখার চেষ্টা করিও। ওকে, যাই হোক, ভালো থাকো সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।